নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ইলেকশন কমিশন তাদেরকে ধরে ধরে প্রত্যেকটা জায়গায় কোর্ট, ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, তারা রীতিমতো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রত্যেক দিন প্রায়, যে আপনারা যে নিয়মে চলছেন সেই নিয়মগুলো আদপে সঠিকভাবে বাঁধা আছে কি, অর্থাৎ আপনারা নিয়ম বহির্ভূত কাজ করছেন নাকি। এই জায়গাটা প্রতিবার প্রতিদিন বলা যেতে পারে ইলেকশন কমিশনকে একদম বুঝিয়ে দিচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আদালত। ঠিক সেরকমই একটি ঘটনা ঘটেছে গোয়ার ভোটকে কেন্দ্র করে। আপনারা জানেন এই যে ভোট রয়েছে এবং 9 তারিখ যে ভোট হয়ে গেল আসামে এবং কেরালামে বিভিন্ন জায়গায়, তো সেই ভোটগুলোর সঙ্গে কিছু উপনির্বাচনও কিন্তু বিভিন্ন রাজ্যে হচ্ছিল। ঠিক তেমন একটি রাজ্য গোয়া, এবং গোয়াতে একটি রাজ্যে যেখানে উপনির্বাচন হচ্ছে ঠিক আগের দিন আপনারা জানেন যখন মানুষ গিয়ে ভোট দেন, ঠিক তার আগে যারা ভোট কর্মী বা সরকারি কর্মচারী তারা পোস্টাল ব্যালটে ভোট দেন। তো সেই জায়গা থেকে একদম সরাসরি পোস্টাল ব্যালটে ভোট পর্যন্ত হয়ে গিয়েছে, তার পরবর্তীতে সেই ভোটটা বাতিল করতে একদম নির্দেশ দিল আদালত, এবং সেই অনুযায়ী ইলেকশন কমিশনকে রীতিমতন তুলোধনা করে তারা ছেড়ে দিল। সম্পূর্ণটা বললে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে গোয়ার পান্ডুয়ায় উপনির্বাচন সম্পূর্ণ বন্ধ করলো কোর্ট, এবং কেন বন্ধ করলো তার কারণ ইলেকশন কমিশন নিয়ম মানেনি, নিয়ম না মেনে ভোট করাচ্ছিল। অথচ অন্যদিকে সেই ভোটের যেটা ভোটটা ছিল 9 তারিখ, সেই ভোটের আগে পোস্টাল ব্যালটে ভোট অলরেডি হয়ে গিয়েছে। এই সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে অবশ্যই কিন্তু আরো একবার নির্বাচন কমিশনের যে গ্রহণযোগ্যতা সেটাকে নিয়ে প্রশ্ন তুলছে। আপনাদের সামনে ব্যাখ্যা করবো পুরোটা। অবশ্যই তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের বলি, গোয়ার পোন্ডায় উপনির্বাচন ছিল, এবং উপনির্বাচন হওয়ার কারণটা হচ্ছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় যদি প্রার্থী মারা যান, যিনি এমএলএ হয়েছিলেন বা এমপি হয়েছিলেন, তিনি যদি মারা যান, তো সেক্ষেত্রে উপনির্বাচনের একটা স্কোপ তৈরি হয়, এবং সেটাই হয়েছিল। এবং এখানে 15ই অক্টোবর 2025-এ সেখানকার এমএলএ মারা যান। তো সেই 2025-এ মারা যাওয়ার পরবর্তী সময় এই 2025 শেষ হয়ে যাওয়া এবং 2026 শুরু হওয়া, এবং তখন 9 তারিখ ছিল ভোট, সেখানে উপনির্বাচন। তো মানুষজন ভোট দেবেন, কিন্তু সেই প্রার্থীরা প্রচার করেছেন। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে এই যে সামগ্রিক ঘটনাটা, আর গোয়ার যে বিধানসভা নির্বাচন সেটা হচ্ছে মার্চ 2027-এ, অর্থাৎ গোয়ার সম্পূর্ণ যে বিধানসভাটা ভেঙে যাবে, এবং পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম এই সমস্ত রাজ্যে যেমন ভোট হচ্ছে, সেই ভোটটা রয়েছে গোয়াতে 2027 সালের মার্চ মাসে। তো এখন এই কোর্টের বক্তব্য হচ্ছে, এটা নিয়ে কোর্টে উঠেছিল বিষয়টা, কোর্টের বক্তব্য হচ্ছে যে 1 বছরের কম সময় যদি বিধানসভা আর হওয়ার কথা থাকে, অর্থাৎ মাঝখানে সময় হচ্ছে 10 মাস মতন, তো 1 বছরের কম সময় যদি হওয়ার কথা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেখানে আর কোনোভাবেই নতুন করে উপনির্বাচন করার কথা কোনোভাবেই নিয়ম নেই। এবং নিয়ম নেই তার কারণটা একদম সহজ, যে একজন এমএলএ যদি হন, তাহলে তিনি তো তার কনস্টিটিউয়েন্সিটাকেই চিনতে পারবেন না। নতুন যিনি এমএলএ হলেন তাহলে তিনি কাজ করবেন কিভাবে, কারণ তার হাতে 9-10 মাস সময় থাকবে, তো তিনি সম্পূর্ণ কাজও করতে পারবেন না। অথচ তিনি এমএলএ হবেন, ভোটে সম্পূর্ণ তার পার্টি খরচা করবে, তিনি খরচা করবেন, সম্পূর্ণটা কি করে সম্ভব। তো এই বিষয়টার জন্য কোনো নিয়মই নেই যে 1 বছর মিনিমাম থাকতে হবে, তাহলে উপনির্বাচন করানো যেতে পারে। অর্থাৎ যিনি মারা গিয়েছিলেন প্রার্থী, তিনি যখন মারা গিয়েছিলেন অক্টোবর মাসে, তার পরবর্তী নভেম্বর মাসে যদি হতো তাহলে কিন্তু নির্বাচন করানো যেত। এটা যদি কোর্ট জানে, কোর্ট যদি এইভাবে সম্পূর্ণ নির্বাচনটা বন্ধ করে দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ইলেকশন কমিশনার জানতো না কেন? এবং ইলেকশন কমিশনার এটাকে নিয়ে ফলাও করে রীতিমতন আমরা দেখতে পেয়েছিলাম যে প্রেস কনফারেন্স পর্যন্ত করেছিলেন, এবং এই সামগ্রিক প্রেস কনফারেন্সের মধ্যে থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন উঠে এসেছিল, ইলেকশন কমিশনের নিয়ম মানা, নিয়ম মেনে যে কাজ করা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে এসেছিল। এবং সেই সময় থেকেই আমরা দেখতে পাই এই মুহূর্তে গোয়ার নির্বাচনটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এসআইআর যেমন একটা ইলেকশন কমিশনের একটা তাড়াহুড়ো করে কাজ করার একটা নিদর্শন, ঠিক তেমন ভাবেই এই যে ভোটটা হঠাৎ করে রেখে দেওয়া, যেখানে একদম সরাসরি ভোট করানোর কোনো দরকার নেই,
এটা বম্বে হাইকোর্ট বলে দিচ্ছে, অথচ কেন এই সামগ্রিক ঘটনাটা ইলেকশন কমিশন জানতো না? এর আগেও আমাদের যে এরকম নিদর্শন পাইনি আমরা তেমন ঘটনা নয়। তার কারণ হচ্ছে, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, এর আগের যে জ্ঞানেশ কুমারের আগে যিনি রাজীব কুমার ছিলেন ইলেকশন কমিশনার, তিনি বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করতেন এবং প্রেস কনফারেন্স করতে তিনি রীতিমতো ভালোবাসতেন। তো শায়েরি ঠায়েরি বিভিন্ন রকম বলতেন প্রেস কনফারেন্স করার সময়। তো সেইখানে আমরা দেখতে পেয়েছিলাম হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনটা আলাদা আলাদা প্রেস কনফারেন্স করে করা হয়েছিল, কিন্তু দুটো নির্বাচনই কিন্তু একই সাথে হয়েছিল। কেন করা হয়েছিল আমরা এখনো জানি না। তো সেই যে প্রেস কনফারেন্সটা হরিয়ানার ক্ষেত্রে করা হয়েছিল, তিনি তখন ডেট ঘোষণা করলেন, সমস্ত কিছু ঘোষণা করলেন, কোনো বিষয়টা প্রেস কনফারেন্সে দেখাতেন কিভাবে ভোটটা সংগঠিত তিনি করতে চাইছেন। তো সেগুলো হয়ে যাওয়ার পরবর্তীতে যখন ভারতীয় জনতা পার্টি একটা চিঠি লিখলো, একটা চিঠি লিখে জানালো যে সেদিন, যেদিন ভোটের দিন নির্ধারণ করা হয়েছে, প্রেস কনফারেন্স হয়ে যাওয়ার পরবর্তীতে তারা জানালো সেদিন রয়েছে গঙ্গা স্নান এবং মানুষের উৎসবের দিন, তাই জন্য সেই দিনটা যেন পরিবর্তন করা হয়। এবং একটা চিঠি এবং সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কিছু আবার নতুন করে করা হলো, ডেট চেঞ্জ করে দেওয়া হলো, ভোটের ডেট। এবং এই যে প্রেস কনফারেন্সটা রাজীব কুমার করেছিলেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন হয়ে গেল। সেটা একরকম, কিন্তু প্রশ্ন যেখানে ওঠে সেটা, এই রাজীব কুমার কি সেদিন জানতেন না যে হরিয়ানাতে তখন যেদিন ভোটের ডেট ঘোষণা করা হয়েছিল আগে, সেদিন হরিয়ানাতে একটা লোকাল উৎসব আছে? এই ধরনের ঘটনা তিনি জানতেন না? এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠবেই। এবং অবশ্যই ঠিক যে জায়গা থেকে এই মুহূর্তে গোয়ার যে ভোটটা সেটা ক্যান্সেল হয়ে গেল, সেটা ভোটের দিন ভোট ক্যান্সেল হচ্ছে, এটা তো আরো চোখে আঙ্গুল দিয়ে একদম দেখিয়ে দেওয়া যে আপনারা নিয়ম মেনে কাজ করছেন না। এবং অবশ্যই এই ঘটনা পেছনে যে চক্রান্ত রীতিমতন কংগ্রেস তুলেছে, কংগ্রেস যে অভিযোগ তুলেছে, সেটা বলছে কংগ্রেস যে এই সিটটাতে তারা জিততো, এই পোন্ডা সিটটাতে তারা জিততো, এবং এই পরিস্থিতিটা ভারতীয় জনতা পার্টি জেনে গিয়েছিল। এবং একটা উপনির্বাচন, যেহেতু উপনির্বাচনের ক্ষেত্রে রাজ্যের সরকার জিতছে না, সেটা তো কখনোই হতে পারে না। তো সেই জায়গা থেকে এই উপনির্বাচনে যেহেতু কংগ্রেস জেতার মতন একটা জায়গায় এসে গেছে, সেটা তারা বুঝতে পেরেছিল। Today, democracy in Goa has been hijacked. The Ponda by-election didn't just get cancelled, it was strategically assassinated by a BJP that is terrified of the voters. They knew Congress candidate Dr. Ketan Bhattikar was winning, and they knew a defeat today meant the end of their rule in 2027. They are scared of the voters. They are scared of the truth. They are scared of the Congress. For 5 months, the Election Commission sat on the file, deliberately manufacturing a loophole. This is the nexus. The BJP pulls the strings and the ECI dances. The mask is off. When Pramod Sawant's own Advocate General begs the court to stop an election, it's not legal procedure, it's a confession of cowardice. Snatching the right to vote less than 24 hours before polling proves one thing. The BJP has already lost the battle of hearts. তারা কোনোভাবে এই সামগ্রিক বিষয়টা নিয়ে তাদের মধ্যে থেকে কেউ একজন সরাসরি চলে গিয়েছিল কোর্টে, এবং কোর্টে অ্যাপিল করেছিল যাতে এই নির্বাচনটা বন্ধ করানো হয়। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা একটা প্ল্যান্ড ওয়েতে হয়েছে। প্রাথমিকভাবে তারা ভেবেছিল যে ইলেকশন হলে তারা জিতবে, কিন্তু তার পরবর্তীতে যখন দেখলো যে তারা জিততে পারবে না, তখন সম্পূর্ণ সেটা নিয়ে কোর্টে গেল, এবং এই নিয়ম অনুযায়ী যে কোর্ট বন্ধ করে দেবে সেটা তারা বিজেপি, ভারতীয় জনতা পার্টি জানতো। এটা কংগ্রেস অভিযোগ করছে। এবং এই ব্যাপারটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা আরো নিদর্শন তৈরি করলো যে কোথাও কি গিয়ে এই যে পোন্ডার ঘটনাটা, সেটার মাধ্যমে ইলেকশন কমিশনকে একটা বার্তা দিতে চাইলো ভারতবর্ষের আইন ব্যবস্থা, যে তারা যা করছে সমস্তটাই ঠিক নয় এবং সমস্তটাই নিয়ম মেনে করতে হবে। এই প্রশ্ন কিন্তু অবশ্যই অনেকেই তুলেছেন। পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, পশ্চিমবঙ্গের এসআইআর এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণভাবে কিন্তু বিচারকরা একদম আস্থাবান হলেন, এবং বিচারকদের দিয়ে এসআইআর শেষ পর্যন্ত শেষ করাতে হলো, জুডিশিয়াল অফিসার যাদের নাম দেওয়া হয়েছে। এবং সেই জায়গাটাই অবশ্যই কিন্তু আরো একবার প্রমাণিত হলো যে ইলেকশন কমিশন তাদের কাজ সম্পর্কে খুব একটা যত্নশীল ভাবে কাজটা করছে না। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।